লাস্ট এপিসোডে আমরা সেই ডাঞ্জনের ভেতর জিনহু আর সেই আইস এলফদের মধ্যে ফাইট দেখেছিলাম। আর সেই ফাইট চলাকালীন সে সেখানে কিমজুলকে মেরে তাকে তার শ্যাডো সোলজারে কনভার্ট করে ফেলে। এরপর জিনহু সেখানে তার সবগুলো শ্যাডো সোলজারের সাহায্যে সেখানে আইস এলফদের লিডার বারুকাকে হারিয়ে দেয়, কিন্তু জিনহু তাকে তার শ্যাডো সোলজারে কনভার্ট করতে পারে না। এরই জন্য সেই গেট ক্লিয়ার হওয়ার পরও জিনহু খুশি ছিল না। সবশেষে তারা আরো একটা ডাঞ্জন রেডের উদ্দেশ্যে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা ডাঞ্জনের ভেতরের সিন দেখতে পাই, যেখানে শ্যাডো সোলজাররা সেই ডাঞ্জনের ভেতরের মনস্টারদেরকে মারছে। আর এই সব কিছু দেখে সেখানে জিনহু অনেক বেশি শক হয়ে যায়। আর তার পাশেই জিনহু বসেছিল। আর যখনই জিনহু তার এরকম রিয়াকশন দেখে তখন সে বলে, ও আমি তো তোমাকে এই কথাটা বলতে ভুলেই গেছি যে এটা আমার নিউ স্কিল, যার সাহায্যে আমি আমার কিছু শ্যাডো সোলজার ক্রিয়েট করতে পারি, কিন্তু আমি তোমাকে এই স্কিল সম্পর্কে কি করে বোঝাবো। এইসব শুনে জিনহু বলে, না না, এর কোনো প্রয়োজন নেই। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই শ্যাডো সোলজাররা সেখানের যতগুলো মনস্টার ছিল তাদের সবাইকে শেষ করে দিয়েছে। এরপর জিনহু তার শ্যাডো সোলজারদের সাহায্যেই সেই ডাঞ্জনের ভেতরের স্টোনগুলো কালেক্ট করতে শুরু করে। এই সব কিছু দেখে জিনহু বলে, আরে তুমি এটা কি করছো, আমাকে তো অন্ততপক্ষে এই স্টোনগুলো কালেক্ট করতে দাও। কিন্তু তখনই কিছু শ্যাডো সোলজার সং জিনহুকে সেই ডাঞ্জনেরই অনেকগুলো ক্রিস্টাল কালেক্ট করে এনে দেয়। এটা দেখে জিনহু তাকে সেখানে ধন্যবাদ জানায়। তখনই সিন একটা বোর্ডের উপর শিফট হয়, যেই বোর্ডের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর সেই বোর্ডের মধ্যে যতগুলো পার্সন ছিল তারা সবাই মরে গেছে, শুধু একজন পার্সনই বেঁচে আছে। আর সেও সেখানে অনেক বেশি ভয়ে ছিল। আর সে সেখানে ইংলিশে কিছু বলছিল। তখনই তার সামনে এক মাস্কুলার পার্সন চলে আসে। তাকে দেখে সেই পার্সন সেখানে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সেখানে তাকে সেই ডাঞ্জনেরই এক হিউম্যানয়েড মনস্টার ভাবছে। তখনই সেই মাস্কুলার পার্সন বলে, না না, আমি কোনো মনস্টার না, আমিও তোমাদের মতোই একজন হিউম্যান। তখনই আবার সিন জিনহুদের উপর শিফট হয়, যেখানে তারা পার্টি করছে, কারণ তাদের এই রেড মিশন সাকসেস হয়েছে। আর এই রেডের সাথেই তাদের 19টা ডাঞ্জনের রেড কমপ্লিট হয়ে গেছে। আর এটাই জিনহুর একটা কুইস্ট ছিল। আর এই কুইস্টগুলো পূরণ করলেই জিনহু একটা গিল্ড মাস্টার হতে পারবে। আর সং জিনহু এখানে তার এই কোয়েস্টগুলো পূরণ করতেই সাহায্য করছিল। তখন জিনহু বলে, আমার 19টা ডাঞ্জন রেডের কোয়েস্ট পূরণ হয়ে গেছে, তাই আমি খুব দ্রুতই গিল্ড মাস্টার সার্টিফিকেট নিয়ে নেব। তখনই সে সেখানে সং জিনহুকে তার নেক্সট প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে সং জিনহু বলে, কিছুদিন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ আমি একটা ট্যুরে যাচ্ছি। তখনই আমরা দেখতে পাই সেখানে জিনহু পুরোপুরি টালি হয়ে গেছে। আর সেখানে সং জিনহুর এই কথা শুনে সে বলে, যদি তুমি এটা চাও যে আমি তোমার সাথে আর কখনোই কন্ট্যাক্ট না করি, তাহলে তুমি এটা আমাকে সরাসরি বলে দিতে পারো, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নেই। আর তুমি টেনশন করো না, আমি তোমাকে ফিউচারে আর কখনোই ডিস্টার্ব করব না। আর এরই সাথে সে সেখানে তার ভাইয়ের কথা বলে যে আমার ভাই আমার থেকে 10 বছরের বড়, কিন্তু সে আমাকে একটুও পছন্দ করে না। আজ পর্যন্ত আমরা কখনোই একসাথে বসে কোনো বিষয়ে ডিসকাস করিনি। যদি সং জিনহু তুমি আমার বড় ভাই হতে তাহলে কতই না ভালো হতো। এটা শুনে সে বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমার বড় ভাই। সং জিনহুর মুখ থেকে এই কথা শুনে সে সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে সং জিনহুকে সেখানের সবগুলো খাবার বেশি বেশি করে সার্ভ করতে শুরু করে। তখনই সিন শিফট হয় আর আমরা সেই মাস্কুলার পার্সনকে দেখতে পাই। সেই ডাঞ্জন ক্লিয়ার করার পর তারা এই পার্সনকে ক্যাপচার করে রেখেছে, কারণ তাদের এই পার্সনের উপর সন্দেহ হচ্ছে, কারণ সে সেই গেট থেকে বের হওয়ার পর তাদেরকে বলেছিল যে সে একটা ফরেন হান্টার। আর সে 10 বছর আগে সেই ডাঞ্জনের ভেতর ফেসে গিয়েছিল। আর রিসেন্ট ইউনাইটেড স্টেটের পাশে একটা ডাঞ্জন ওপেন হয়েছিল, আর সে সেই ডাঞ্জনের ভেতর থেকেই বের হয়ে এসেছে। কিন্তু এখানে আমাদের তার উপর সন্দেহ হচ্ছে যে সে একটা হিউম্যানয়েড বিস্ট হতে পারে। সে ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু সে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে পারে। হতে পারে যেই বিস্ট এই রূপ ধারণ করেছে সে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে পারে। আর এই কনফিউশনের জন্যই আমরা এক ফরেন হান্টারকে এখানে রেখেছি, যাতে করে সে এখানে তার সাথে ডিসকাস করে এই জিনিসটা কনফার্ম করতে পারে যে সে সত্যি কি হিউম্যান নাকি কোনো বিস্ট। আর যেই পার্সনকে আমরা ডেকেছি সে এক এস র্যাঙ্ক হান্টার, হং ডংসুক। তখন তারা সেখানে সেই মাস্কুলার পার্সন সম্পর্কেও বলছিল যে এই পার্সনের নাম সং ডু হিয়ন। তখনই সিন শিফট হয় আর আমরা জিনহুকে দেখতে পাই। সকাল সকাল সে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই সেখানে জিনহা চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ। এটা শুনে জিনহু বলে, আমি একটা ট্রিপে যাচ্ছি, আর সেখান থেকে ফিরতে আমার 1 সপ্তাহ সময় লাগবে। এটা শুনে জিনহা বলে, কি তুমি ট্রিপে যাচ্ছ,
কার সাথে যাচ্ছ? তুমি আমাকে এটা আগে কেন বলনি যে তোমারও গার্লফ্রেন্ড আছে? এইসব শুনে জিনহো বলে, কি তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জিনহো ডিমন্ড ক্যাসেলে চলে এসেছে। নিশ্চয়ই আপনাদের এটা মনে আছে যে সিজন 1 এর এক এপিসোডে সে এখানেরই এক মনস্টার সার্ভারসের সাথে ফাইট করেছিল। সেই সময় তার লেভেল 20 ছিল, কিন্তু এইবার তার লেভেল অনেক বেশি বেড়ে গেছে। আর যখনই সে সেই গেটের ভেতর প্রবেশ করে তখনই তার কাছে এক নোটিফিকেশন চলে আসে যে আপনাকে এখানে 10,000 ডিমন্ড সোল কালেক্ট করতে হবে। এটা পরে যখনই সে সামনের দিকে এগোয় তখনই সে তার সামনে অনেকগুলো ডিমন্ড দেখতে পায়। আর এর সাথে সিন শিফট হয় আর আমরা জিনহোকে দেখতে পাই সে গিল্ড মাস্টার সার্টিফিকেট নিয়ে তার বাবার কাছে চলে এসেছে। এটা দেখে তার বাবা বলে, তাহলে তুমি কি বলতে চাও যে আমি আমাদের গিল্ড তোমার হাতে তুলে দেই? নিশ্চয়ই তুমি জিনসুকের প্ল্যান সম্পর্কে জানো। যদি তুমি জেনেই থাকো তাহলে তুমি এরকম রিকোয়েস্ট কেন করছো? তখনই জিনহো বলে, আমি জানি আমার বড় ভাইয়ের প্ল্যান যে সে আমাদের গিল্ডের মাস্টার অন্য কাউকে বানিয়ে দেবে। নিশ্চয়ই আপনিও এটা জানেন যে এটা আমাদের কোম্পানির জন্য কত বড় একটা রিস্ক। তখনই তার বাবা বলে, নিশ্চয়ই এটা সেই হান্টার যে ডাবল ডানজন রেড থেকে বেঁচে ফিরেছিল, যার সাথে তুমি এক ডি র্যাঙ্কের ডানজন রেডে গিয়েছিলে, যে রেডের মধ্যে তোমরা দুজন বাদে বাকি সবাই মরে গিয়েছিল। এমনকি সেই প্রিজনারদের রেডেও সে পার্টিসিপেট করেছিল। আর এই 3 রেডেই সে কোনো ইনজুরি ফেস করেনি, সে সবগুলো রেড কমপ্লিট করে ফিরে এসেছিল। আর সেই তো তোমার সবগুলো ডানজন রেডে সাহায্য করেছে যাতে করে তুমিও গিল্ড মাস্টার সার্টিফিকেট অর্জন করতে পারো। আর কিছুদিন আগের সেই রেড গেটেও সে পার্টিসিপেট করেছিল, আর সে সেই গেটের ভেতর থেকে তার সাথে সেফলি কিছু পার্সেন্টকেও বাইরে নিয়ে এসেছিল। তুমি তার সাহায্যেই গিল্ড মাস্টার সার্টিফিকেট অর্জন করেছো, আর তুমি আমাকে এখন এটা বলছো যে আমি তোমাকে আমাদের গিল্ডের মাস্টার বানিয়ে দেই। এইসব শুনো সে সেখানে বলে, এখনো আমার ডিসিশন বদলায়নি, প্লিজ ইউজিনের সেই গিল্ড আমাকে দিয়ে দিন। সেখানে তার এরকম ডিটারমিনেশন দেখে তার বাবা বলে, ঠিক আছে তাহলে তুমি একটা ট্রাই করতে পারো, কিন্তু এখানে আমার একটা কন্ডিশন আছে যে তোমাকে সাং জিনহোকে আমাদের গিল্ডে নিয়ে আসতে হবে। আমি শুনেছি হোয়াইট টাইগার গিল্ডও তাকে নিজের টিমে নিতে চায়, কিন্তু তোমায় তাদের আগেই সাং জিনহোকে আমাদের গিল্ডে রিক্রুট করতে হবে। তুমি কি এটা করতে পারবে? তখন জিনহো বলে, হ্যাঁ আমি এটা করতে পারবো। তখনই সিন আবার সেই ডানজনের ভেতর শিফট হয়, যেখানে আমরা অনেকগুলো ডিমান্ডেড বডি দেখতে পাই আর তাদের সবাইকে জিনহো মেরেছে। কিন্তু তখনই সে এই জিনিসটা নোটিস করে যে সে এই ডিমান্ডের সোল এক্সট্রাক্ট করতে পারছে না, কিন্তু সে সেখানে তাদেরকে মারার জন্য পয়েন্ট হিসেবে একটা গেট পাস পেয়ে যায়, যার সাহায্যে সে এর পরের ফ্লোরে যেতে পারবে। কিন্তু সে দেখতে পায় সেই গেট এখান থেকে অনেক দূরে, যার জন্য সে সেখানে আইস বিয়ারদের বসকে সামন করে আর এরই সাথে তার উপর চড়ে সেই গেটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু তখনই তাদের সামনে অনেকগুলো ডিমান্ড চলে আসে, কিন্তু সেই আইস বিয়ারের সাইজ অনেক বড় ছিল আর এরই সাথে সে অনেক বেশি স্ট্রং ছিল, যার জন্য সে সেখানে ডিমান্ডদেরকে শুধু তার হাতের ঝাটকাতেই এদিক ওদিক উড়িয়ে দেয়। আর সেখানে জিনহো তার এরকম অ্যাবিলিটি দেখে তার নাম ট্যাঙ্ক রেখে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা চা হেইকে দেখতে পাই সে সেখানে সুইমিং পুলে টিকটক করছিল। আর টিকটক শেষে সে যখন সুইমিং পুল থেকে বের হয়ে আসে তখন সেখানের সবগুলো ছেলে ইনক্লুডিং সেখানের সবগুলো মেয়েও তার উপর ফিদা হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সে সেখানে বসেই কিছু নিয়ে ভাবছিল। আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সে জয়কে জিজ্ঞেস করেছিল যে আমরা কেন পাবলিকদেরকে এই কথাটা ক্লিয়ার করে বলছি না যে সেই অ্যান্ডদের পাখাও গজিয়ে গেছে আর তারা যে কোনো সময় অ্যাটাক করার জন্য আমাদের সিটিতে চলে আসতে পারে। এই বিষয়ে শুধু আমরা কেন কিছু পার্সনদেরকেই বলেছি। এইসব শুনে চয় বলে, একটু বোঝার চেষ্টা করো, এটা অ্যাসোসিয়েশনের অর্ডার, আর এমনিতেও আমরা যদি সেই সাধারণ মানুষদেরকে এই সম্পর্কে বলি তাহলে তারা শুধুই অনেক বেশি প্যানিক হয়ে যাবে। কিন্তু কোনো টেনশন করো না, এখনো আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে আর এই দেশের সব থেকে বড় গিল্ড হতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা আবার জিনহোকে দেখতে পাই সে সেখানে বলছিল, যখন আমি এই গেটের চাবি পেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম এটা একটা এস র্যাঙ্কের গেট, কিন্তু এখন এই ডানজনের মনস্টারদেরকে দেখে মনে হচ্ছে তারা সবাই আপার বি লেভেলের। এরপর সে এক এক করে সেখানের গেট ক্লিয়ার করতে শুরু করে আর উপরের ফ্লোরে চড়তে শুরু করে। আর সে এক এক করে যতই উপরের দিকে চড়তে শুরু করে ততই তার অপোনেন্ট হিসেবে সেই ফ্লোরের মনস্টারগুলো বেশি স্ট্রং হতে শুরু করে। কিন্তু সে সেখানের সবগুলো মনস্টারকে মেরে তাদের সোল কালেক্ট করতে শুরু করে। আর এইসব চলাকালীন সে তার খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজও কন্টিনিউ রাখে। এভাবেই সে তার জার্নি কন্টিনিউ করে আর ফাইনালি সে সেখানে তার 10,000 সোলের কুইস্ট কমপ্লিট করে ফেলে।
এরপরই সে ফাইনালি 49th ফ্লোরে চলে আসে। তখন সে সেখানে তার সামনে অনেক বড় একটা মনস্টারকে দেখতে পায়, যার নাম আভারেশিয়াস ভলকান। আর তাকে নেক্সট ফ্লোরে যেতে হলে এই মনস্টারকে হারাতে হবে। এই ফ্লোরের বস মনস্টার। আর এরই সাথে লোয়ার যতগুলো ফ্লোর ছিল সেই সবগুলো ফ্লোরের সেই লর্ড। তখনই সিন শিফট হয়ে আমরা হোয়াইট টাইগার গিল্ডের দুজন মেম্বারকে দেখতে পাই। তারা জিনহুকে রিক্রুট করার জন্য তার বাড়িতে চলে এসেছে, কিন্তু তারা সেখানে তাকে পায় না, শুধু তার বোনকেই পায়। তখন সেখানে পার্ক হেজিন বলে, এখানে এসে আজ শুধু আমাদের সময় নষ্ট হয়েছে। এটা শুনে আহান বলে, না না, এখানে আমাদের কোনো সময় নষ্ট হয়নি, কারণ জিনহু এখানেই থাকে। আর সে এখনো এই সিটির বাইরে যায়নি, কারণ সে কিছুদিন আগেই আমাদের সিটির মিডলে গিয়েছিল, আর সেখান থেকেই তার লোকেশন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এইসব শুনে পার্ক হেজিন তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কিছু কি করে জানো? তখন আহান বলে, এটাই তো আমার কাজ। তখনই আবার সিন সেই ডানজনের ভেতর শিফট হয়, যেখানে জিনহু তার শ্যাডো সোলজারদেরকে সামন করেছে। আর এরই সাথে সে তাদেরকে বলে, তোমরা এখানের যতগুলো মনস্টার আছে তাদের সবাইকে শেষ করে দাও, শুধু এখানের বসকে তোমরা আমার জন্য ছেড়ে দাও। অর্ডার পাওয়া মাত্রই সেখানে তার যতগুলো শ্যাডো সোলজার ছিল তারা সেখানের মনস্টারদের উপর অ্যাটাক শুরু করে দেয়। আর সেখানে ইগ্রিসে তার আমেজিং ফাইটিং স্কিলের প্রদর্শন করে। এইসব দেখে সেখানে জিনহু ভাবছিল, আমার শ্যাডো সোলজারের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এর সাথে তাদের ইন্টেলিজেন্স, ফাইটিং স্কিল এবং ম্যাজিক্যাল পাওয়ারও আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। সত্যি এখানে এসে আমার অনেক ফায়দা হয়েছে। তখনই সে দেখতে পায় সামনে সেই বস শুধু বসে আছে। এটা দেখে সে বলে, এই ফ্যাটি বস আর কতক্ষণ পর্যন্ত এভাবেই এক জায়গায় বসে থাকবে? কিন্তু তখনই সেই বস চোখের পলকেই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর এরই সাথে সে তাদের উপর অ্যাটাক করে দেয়। এই জিনিসটা দেখে সেখানে ইগ্রিসও অনেক বেশি শক হয়ে যায়, আর সেখানে তার সেই অ্যাটাকটা জিনহু কোনোভাবে ডজ করে ফেলে। আর এরই সাথে সে সেই বসের ফেসে একটা পাঞ্চ করে দেয়, যার জন্য সে সেখান থেকে উড়ে অনেক দূরে যেয়ে পড়ে। আর সেখানে নিজের এরকম স্ট্রেংথ দেখে জিনহু অনেকটা শক হয়ে যায়। কিন্তু সেই বসের সেখানে কিছুই হয়নি। সে সেখানে উঠে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, আর তাকে এভাবে চিল্লাতে দেখে জিনহু বুঝতে পারে যে এটাও সার্ভারাসের মতোই একটা অ্যাবিলিটি। তখনই সেই ফ্যাটি দৌড়ে জিনহুর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এই জিনিসটা দেখে জিনহু আয়রনের কাছে তার শিল্ড চায়, আর আয়রনও তাকে তার শিল্ড দিয়ে দেয়। তখনই জিনহু সেই শিল্ডের সাহায্যে তার সবগুলো অ্যাটাক ব্লক করতে শুরু করে। আর যখনই সে সেখানে একটা ওপেনিং পায় তখনই সে সেই বসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে খুব সহজেই জিনহুর অ্যাটাক ডজ করে ফেলে। এটা দেখে জিনহু অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এখানে জিনহুর মুভমেন্ট রিড করতে পারছে, আর এটা তার অনেক ডেঞ্জারাস এক অ্যাবিলিটি। তখন সেখানে জিনহু ভাবছিল, এখন আমায় যে করেই হোক তার এই ছোট মাথার উপরই অ্যাটাক করতে হবে। আর এরকমটা করার জন্য আমায় প্রথমে তার এই ফাস্ট আর অদ্ভুত মুভমেন্টের কিছু করতে হবে। এইসব ভেবেই সে সেখানের দেয়ালের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। আর এরই সাথে সেখানে তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস এক ফাইট শুরু হয়ে যায়। আর এই ফাইট চলাকালীন জিনহু সেখানে কিছু ট্রিক্স ইউজ করে তাকে সেখানেই ফাঁসিয়ে দেয়, আর এরই সাথে সে তার গলায় অ্যাটাক করে তাকে সেখানেই শেষ করে দেয়। তখনই সিন শিফট হয় আমরা ডংসুক আর সেই মাস্কুলার পার্সনকে দেখতে পাই। তখনই সেখানে ডংসুক বলে, ও তাহলে আজকালকের ম্যাজিক্যাল বিস্ট হিউম্যানদের রূপও ধারণ করতে পারে। এটা শুনে সেই পার্সন বলে, না, আমি কোনো ম্যাজিক্যাল বিস্ট না। যদি তোমার এতে কোনো সন্দেহ থাকে তাহলে তুমি আমার ডিএনএ টেস্ট করতে পারো যে আমি এখানে কোনো মিথ্যা কথা বলছি না। তার এই অ্যান্সার শুনে ডংসুক বলে, শিট, তারা এবার আমাকে এই কি প্রবলেমে ফেলে দিয়েছে। তখনই সেই পার্সন ডংসুককে বলে, আমার কাছে তোমার জন্য কিছু কোশ্চেন আছে, তুমি কি আমাকে বলতে পারবে? এটা শুনে ডংসুক তাকে সেখানেই চুপ করতে বলে, কিন্তু সেই পার্সন বলে, তুমি ডানজন, গেট আর ম্যাজিক্যাল বিস্টদের সম্পর্কে কতটুকু জানো? এটা শুনে ডংসুক বলে, তুমি এখানে কি আলতু ফালতু কথা বলছো? তখনই সেই পার্সন তার কথা কন্টিনিউ করে বলে, ডানজন, গেট এবং ম্যাজিক্যাল বিস্ট এই সব কিছুই শুধু একটা হুমকি, কারণ ফিউচারে এই ওয়ার্ল্ডের উপর অনেক বড় এক ডিস্ট্রাকশন আসতে চলেছে। এইসব শুনে ডংসুক বলে, কি ডিস্ট্রাকশন? তখন সেই পার্সন বলে, হ্যাঁ, ডিস্ট্রাকশন, অনেক বড় এক ডিস্ট্রাকশন, আর আমার এখানে আসার মেইন উদ্দেশ্যই হলো সেই ডিস্ট্রাকশনকে শেষ করা। এইসব শুনে ডংসুক বলে, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? যত বড়ই ডিস্ট্রাকশন আসুক না কেন, আমাদের দেশে যেই পরিমাণে হান্টার আছে তারা সেই সব ডিস্ট্রাকশনকে খুব সহজেই শেষ করতে পারবে। এইসব শুনে সেই পার্সন বলে, এতে কোনো ফায়দা হবে না,
তোমরা যতই রিইনফোর্সমেন্ট নিয়ে আসো না কেন, যতগুলো হান্টারকেই এক জড়ো করে ফেলো না কেন, তোমরা সেই ডিস্ট্রাকশনের সামনে দাঁড়াতেও পারবে না। তোমরা তার দ্বারা ডাইভার হয়ে যাবে আর সবকিছুই এক নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে যে তোমার কাছেও কিছু স্ট্রেংথ আছে। এটা শুনে ডাংসুক সেখানে একটু রেগে যায় আর বলে, তাহলে এই সময় তোমাদের মতো হিউম্যানাইট ম্যাজিক্যাল বিস্ট প্রডিউস হওয়া শুরু হয়ে গেছে। আর দেখো, তোমার কাছে তো হিউম্যানদের নামও আছে। আর তুমি কি বলেছিলে যে তোমার এই ওয়ার্ল্ডে ফ্যামিলিও আছে, যেখানে তোমার ওয়াইফ, একটা ছেলে আর একটা মেয়ে আছে। তাহলে বলো, তোমার কি মনে আছে যে তোমার ছেলের নাম কি? এটা শুনে সে বলে, আমার ছেলের নাম সং জিনহো। এর মানে সে আমাদের মেন ক্যারেক্টার সং জিনহুর বাবা, তাই এখন থেকে আমরা তাকে সং বলে ডাকবো। আর এই নাম শোনার সাথে সাথেই সেখানে ডাংসুকের বডির ভেতর থেকে অনেক টেরিফাইং কিলিং ইন্টেন্ট রিলিজ হতে শুরু করে। এই জিনিসটা দেখে সং তাকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে তোমার বডি থেকে এত বেশি কিলিং ইন্টেন্ট কেন রিলিজ হচ্ছে? তখন ডাংসুক বলে, তুমি তোমার মুখ বন্ধ করো, আমি এখানে তোমার আর কোনো কোশ্চেনের অ্যান্সার দেব না, কিন্তু আমি তোমাকে এখানে একটা ইনফরমেশন দিতে পারি যে তোমার ছেলে সং জিনহো মরে গেছে। আর যদি তোমার কাছে তাকে বলার মতো কোনো লাস্ট ওয়ার্ড থেকে থাকে, তাহলে তুমি জাহান্নামে যেয়ে সরাসরি তাকে এটা বলে দিও। এইসব বলে সে সেখানে তার অরা রিলিজ করতে শুরু করে। আর এইসব শুনে জিনহুর বাবাও সেখানে নিজের অরা রিলিজ করতে শুরু করে। তখনই সিন জিনহু আর তার শ্যাডো আর্মির উপর শিফট হয়। আর এই সময় তারা 49তম ফ্লোর ক্রস করে 50 ফ্লোরে চলে এসেছে। তখনই আমরা দেখতে পাই এই ফ্লোরের বস একটা স্কেলেটন মনস্টার, আর সেখানে জিনহু তাকে খুব সহজেই শেষ করে দেয়। এরই সাথে সে সেই ফ্লোরও ক্লিয়ার করে ফেলে। তখনই তার একসাথে দুইবার লেভেল আপ হয়। তখনই আবার সিন শিফট হয় আর আমরা এক সিটির ভেতর ডিস্ট্রাকশন দেখতে পাই, যেখানে কিছু বিল্ডিং ডিস্ট্রয় হয়ে গেছে। আর সেখানে ফায়ার ফাইটাররাও আগুন নেভানোর জন্য চলে এসেছে। তখনই সেখানের কিছু হায়ার আপস একে অপরকে বলছিল, আমি তো শুনেছিলাম যখন দুই এস র্যাঙ্কের ফাইটার একে অপরের সাথে ফাইট করে, তখন তারা যেই প্লেসে ফাইট করে সেই প্লেসের আশেপাশের পুরো জায়গায় ডিস্ট্রয় হয়ে যায়। সত্যি আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা সেই সময় সেখানে ছিলাম না। এর মানে এখানে ডাংসুক আর জিনহুর বাবার মধ্যে ফাইট হয়েছে, কিন্তু তিনি নিমেষের মধ্যেই ডাংসুককে হারিয়ে দিয়েছে আর এইখান থেকেও চলে গেছে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা সেই ডানজনের ভেতর জিনহুকে দেখতে পাই, যেখানে তার খাবার শেষ হয়ে গেছে আর সে এই সময় 75 ফ্লোরে চলে এসেছে আর শুধু 25 ফ্লোরই বাকি আছে 100 ফ্লোর কমপ্লিট করতে। তখনই সে তার কানে এক ইয়ারিং লাগায়, যেটা সে 58 ফ্লোরের বসকে মেরে পেয়েছিল। আর এরই সাথে সে সেখানে একটা নেকলেস ইউজ করে, যেটা সে এই স্কেলেটন মনস্টারকে মেরে পেয়েছে। তখন সে ভাবছিল, সত্যি এই আইটেমগুলোর ইফেক্ট অনেক ভালো, আর আমার মিশন দেখে মনে হচ্ছে এখনো আমায় আরো একটা বস মনস্টারকে মারতে হবে। তখনই সে অ্যাভারেশিস গ্লাস নামক এক আইটেম পায়। এই আইটেমও অনেক বেশি কাজের, কিন্তু এটা জিনহুর কোনো কাজেই আসবে না। এরই জন্য সে সেখানে ভাবছিল, এটা আমি কাউকে দিয়ে দেব। যদি আমি আমার মেজ শ্যাডো সোলজারদেরকে এই আইটেমটা দেই, তাহলে আমার মনে হয় তাদের পাওয়ার আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। তখনই সে দেখতে পায় তার কাছে এক কার্স র্যান্ডম লুট বক্স আছে, যেটা সে রিওয়ার্ড রূপে চুজ করেছিল, কিন্তু এখানে সে এটা কাজে লাগাতে পারবে না, যার জন্য সে সেখানে একটু নিরাশ হয়ে যায়। তখনই সে দেখতে পায় এই ফ্লোরগুলো ক্লিয়ার করতে করতেই সে একটা চাবি পেয়েছে, কিন্তু সে এই চাবির কোনো ডিটেলস পড়তে পারছে না। তার পাশে কোশ্চেন মার্ক উঠে আছে। আর তার এখানে এলেক্সার অফ লাইফ বানানোর জন্য যেই সব আইটেমের প্রয়োজন ছিল, তার মধ্যে 2টো আইটেম সে পেয়ে গেছে। শুধু একটা আইটেমই এখনো বাকি আছে, যেটা ওয়াল ট্রি রুট। আর যখনই সে সেই রুট পেয়ে যাবে, তখনই তার এলেক্সার অফ লাইফ তৈরি হয়ে যাবে, আর সে এই এলেক্সার ইউজ করেই তার মাকে বাঁচাতে পারবে। এইসব ভেবেই সে সেখানে বলে, এখন আমায় ফিরে যেতে হবে, কিন্তু আবার যখন আমি এখানে আসব, তখন আমি এলেক্সার অফ লাইফ নিশ্চয়ই হাসিল করব। এখানে জিনহুর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।